new vlog of living in Kolkata Diary. আজকে হচ্ছে শুক্রবার, যেরকমটা কথা দিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা শুরু করছি কালকের ভিডিওটাকে রিলেট করে, কারণ কাল কিন্তু আমি যখন তোমাদের সাথে নিউজটা শেয়ার করি যে আমি কেন 2 মাস ধরে কোনো ভিডিও দিইনি বা কি কারণ ছিল সেই 2 মাস ধরে ভিডিও না দেওয়ার, তখন কিন্তু আমি সত্যিই জানতাম না যে আজকের সকালটা আমার সাথে এরকমভাবে শুরু হবে। কাল রাত্রে মোটামুটিভাবে মেয়ে সারা রাত্রি ঘুমোয়নি, মানে অলমোস্ট ও 10:30টায় ঘুমিয়েছে, 2:30 থেকে ও জেগে, তার সাথে প্যারালালি আমিও জেগে। আর সে তো একটু ঘুম ভাঙতে দেরি হয়েছিল, 9টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠলাম, উঠে আর ফোনে হাত দেওয়ার সময় পাইনি। ওকে রেডি করে ওকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে ও আমাদের চা আর ও টিফিন নিয়ে যখন বসলাম তখন ঘড়িতে বাজছে প্রায় 10টা। আর তারপরেই চা খেতে খেতে মনে হলো যে একটু দেখি যে কালকের যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটাতে কতটা কি আমার রেজাল্ট এসছে বা কি কতটা ভিউজ হয়েছে বা সেটা দেখার জন্যই ফোনটা হাতে নিয়ে একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল, এবং সেই সারপ্রাইজটা আমার কাছে এসে উপস্থিত হয়। সেটা আর কিচ্ছু না, সেটা হচ্ছে আমার ব্যাংক থেকে যে লামসাম অ্যামাউন্টটা কেটেছিল, যেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করেছিলাম যে আমি আরবিআইকে মেল করেছি। তো সেই যে টাকাটা, সেই যে অ্যামাউন্টটা ফাইনালি আমার কাছে ফিরে এসছে ঈশ্বরের অশেষ কৃপা এবং তোমাদের গুড উইশেসের জন্য। তো যাই হোক, সেই টাকাটা ফাইনালি ফিরেছে, যদিও পুরোটা নয়, মোস্ট অফ দ্য অ্যামাউন্টই ফিরে এসেছে। তো সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, কারণ গতকালকে আরবিআইতে মেল করার পরে এখনো আরবিআই থেকে যে নাম্বারটা জেনারেট করা হয় সেটাও আমার কাছে এসে পৌঁছয়নি, তার আগে আমার কাছে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেছে। তো যাই হোক, সেই আনন্দটা সেই মুহূর্তে ধরে রাখার মতো ছিল না। মানে আমি শুধু না, আমার হাজব্যান্ড যে কিনা প্রত্যেকটা মোমেন্টে এটা নিয়ে লড়েছে। আমি যেদিন আমার টাকাটা চলে যায় ভীষণভাবে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, আমার একটুও ভালো লাগছিল না, এবং আমি কখনো এক্সপেক্টও করিনি যে আমার টাকাটা ফিরে আসতে পারে। একমাত্র আমার পাশে আজকে সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট করা অবধি যে মানুষটা ছিল সেই মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো ও প্রথম থেকে আমাকে মোটিভেট করেছে যে না, তুই হারবি না, টাকাটা পাবি, আমি দেখবো, আমি শেষ অবধি লড়বো। এবং ওর লড়াইয়ের জোরটা দেখে না কখনো কখনো মনে হতো লড়ি, আবার কখনো নিজেই ডিমোটিভেটেড হতাম, কিন্তু ওকে কখনো প্রকাশ করিনি, কারণ আমি যদি প্রকাশ করতাম তাহলে তো ও ডিমোটিভেটেড হয়ে যেত, তাই না? তাই ওকে কখনো প্রকাশ করিনি। তো যাই হোক, সেই সমস্ত কিছু মিলিয়ে আজকে কিন্তু আমি ফাইনালি টাকাটা পেয়েছি। এবং ওর জন্যে ও যেদিন টাকাটা চলে যায় তার পরের দিনকে প্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে পুলিশ কমপ্লেন করা। সেটাতে পুরোপুরি ফোর্স করে ও, এবং যে রাত্রে টাকাটা যায় সে রাত্রে আমরা দুজনে, বিশ্বাস করো, একটা মুহূর্তের জন্য আমরা দু চোখের পাতা এক করিনি। আমার যে চোখের জল সেটা দেখে ও কোথাও একটা ডিসাইড করে যে ও টাকাটা ফিরিয়ে আনবে, এবং ও সত্যি, মানে আজকের লড়াইটা আমার থেকেও বেশি ও জিতেছে, সত্যি জিততে পেরেছে। আর সেক্ষেত্রে ভীষণভাবে পাশে ছিল ওর এক বন্ধু, যাদের কথাগুলো না বললে নয়, ওর এক বন্ধু ভীষণভাবে পাশে ছিল। তো ওর মোটিভেশনও খানিকটা ছিল যে হ্যাঁ, এটা কর, ওটা কর, সেটা কর, একা তো সবটা হয় না, আর আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তো দুজনে মিলে ডিসকাস করতো আর ও সেই মতন কাজ করতো, আর কিছু হলেই ওই বন্ধুকে আপডেট দিত। আর আমার পাশে, আমার টাকাটা যখন চলে যায়, আমার কাছে কিছু টাকা শর্টেজ হয়েছিল, যখন আমাকে বলা হয় যে এই অ্যামাউন্টটা আপনার যদি চলে আসে তাহলে আমরা পুরো টাকাটা দিতে পারবো, সেইখানেও আমাকে হেল্প করেছিল আমার এক বান্ধবী, তার কথাটাও আজকে না বললে নয়। এই দুজন মানুষ খুব স্পেশাল। আর ফ্যামিলি তো দেখো, যে কোনো ক্রাইসিসে ফ্যামিলি তো অবভিয়াসলি পাশে থাকে, সেটা তো ছিলই। আর কিছুটা সাপোর্ট করেছে, কিছুটা নয়, সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে আমার মেয়ে। আমরা কিন্তু অনেকগুলো দিন এমন হয়েছে, আরবিআই অফিস বলো, থানা বলো, ব্যাংক বলো, আমার মেয়েকে নিয়ে দৌড়তে হয়েছে, এবং আমার মেয়ে কিন্তু কোনো মুহূর্তে ক্লান্ত হয়নি বা কোনো সময় ঘ্যান করেনি। এমনকি ও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসে পর্যন্ত গেছে আমাদের সাথে, যে রাস্তাটা আমি নিজে কোনোদিনও যাব এটা ভাবিনি, যে পথে আমাকে কোনোদিনও হাঁটতে হবে আমি ভাবিনি, সেখানে কিন্তু আমার মেয়েও হেঁটেছে। তো এইটাও ছিল আমার কাছে বিশেষ একটা পাওয়া। তো সবটা মিলিয়ে আমার কিন্তু মানে আজকে সত্যি ভীষণ একটা আনন্দের দিন। এবং ওই মোমেন্টে আমার শাশুড়ি মা বাড়িতে ছিল, আমার বর ছিল,
সবার কাছে একটা ভীষণ আনন্দের। এবং সেই মুহূর্তে 10:10-15 নাগাদ আমি যখন মেসেজটা দেখি, তারপরে আমার প্রথম কাজ ছিল ব্যাংকে যাওয়া, ব্যাংকের সমস্ত প্রসেস কমপ্লিট করে টাকাটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা। এবং তারপর সেখান থেকে আসার পর আমার সাথে হয় আরেকটা ঘটনা। সেটা হচ্ছে আমার যিনি আইও মানে অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার, তিনি আমাকে ফোন করেননি বা আমারও তাকে ফোন করা হয়ে ওঠেনি। টাকাটা সমস্ত প্রসেস হওয়ার পরে আমি বাড়ি এসে তাকে ফোন করার আগে আমার ফোনে একটা ফোন ঢোকে, কারণ অ্যাজ এ মানে সমস্ত কিছু কাজের পাশাপাশি আমি তো মা, তাই মাদারহুড জার্নিতেও কিছু রেসপন্সিবিলিটিস থাকে। সেই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করতে করতেই আমার ওই 1-1.5টা মতন হয়ে গেছিলো। তো সেই মোমেন্টে আমার কাছে একটা ফোন আসে এবং ফোনটা আমার বডি রিসিভ করে। এবং ও রিসিভ করে যখন ওকে বলা হয় যে আপনাদের অ্যাকাউন্টের এই টাকাটা নয়, এটা অন্য কারোর অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু তখনও ইওনো থেকে আমার যে স্টেটমেন্টটা সেটা দেখা হয়নি। তো যাই হোক, ও তখন সেটা জানায়, ওকে বলা হয় যে আপনার ব্যাংকের পাসবইটা আপ টু ডেট করে আনতে হবে। তো সেক্ষেত্রে সেরকমভাবেই রেডি হচ্ছিল। আমি ইন দি মেন টাইম বলি যে আয়োকে তুই ফোন কর। অর্থাৎ আমার ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিলেন তিনি ভীষণ ভীষণ ভালো মানুষ, এবং তার সাথে প্যারালালি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেরও প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো। এই ভীষণ ভালো মানুষগুলোর জন্যেই হয়তো আমি আজকে টাকাটা ফিরে পেলাম। এবং যিনি এখন এই বর্তমানে মানে হয়তো কিছুদিন আগেই উনি এসছেন আমার যে ব্রাঞ্চ ম্যানেজার, তিনিও ভীষণ ভালো। তিনি আমাদেরকে প্রথমেই বললেন কনগ্রাটস, এরম ধরনের ঘটনা, টাকা ফিরে আসার ঘটনা আমি সাধারণত শুনিনি। টাকা চলে যায় মানুষের জানি, কিন্তু ফিরে আসার ঘটনাই প্রথম দেখলাম। তো অতএব আমি অবশ্যই আমার ইনভেস্টিগেশন অফিসার, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, মানিকতলা, এদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যার জন্যে আমার আজকের এই লড়াইটা কমপ্লিট হয়েছে এবং তার ট্রুথফুল রেজাল্ট এসেছে। তো এই ছিল পুরো জিনিসটা। এবং যে ফোন কলটার কথা বলছিলাম, সেই ফোন কলটা আসার পরে আমাদেরকে যখন জানানো হয়, আয়ো বলেন যে না আমি 3-3:30 দিকে থানায় আসবো, সেই টাইমে তোমরা এসো। তো যাই হোক, সেই ফোন কলটার ব্যাপারটা আমরা কিছুই বুঝতে পারিনি, আর আয়ো কিছুই বলেননি। আয়ো সমস্তটা দেখে বললেন যে তোমাদের যে টাকাটুকু বাকি আছে সেটাও আমি চেষ্টা করব যাতে সেটাও ফিরে আসে, বাট এই টাকাটা যে ফিরতে পেরেছে, যে মোটা অ্যামাউন্টটাই ফিরে এসেছে, তার জন্য আমি সত্যি ভীষণ খুশি, ভীষণ খুশি। কিন্তু একটু এক্সস্টেড, কারণ ব্যাংক থেকে দৌড়ে বাড়ি থেকে আবার থানা থেকে ভিজিট করে বাড়ি এসে আবার কিছু নিজের রেসপন্সিবিলিটি ফুলফিল করে একটু আগেই জাস্ট ফ্রেশ হয়ে বসেছি, এবং বসার পরে এখন তোমাদের সাথে ভিডিও করতে বসলাম। তো জানি না এই ভিডিওটা করতে করতে এখন অলমোস্ট 8টা বাজে। তো ভিডিওটা পোস্ট করতে হয়তো আজও খানিকটা রাত হয়ে যাবে, সেটা আর কিছু করার নেই, কারণ আমি সকাল থেকে ভাবিও নি যে এই জিনিসটাকে রিলেট করে কোনো ভিডিও হবে। তো আমি পারলে তোমাদের সাথে মেসেজটাও শেয়ার করবো, যদি আমি স্ক্রিনশট বা কিছু নিয়ে যদি শেয়ার করতে পারি, কারণ এডিটিংয়ের বিষয়টা না আমি এখনো অতটাও পোক্ত হয়ে উঠিনি। পারলে আমি নিশ্চয়ই শেয়ার করবো যে আমার টাকাটা যে ফিরেছে তার একটা সত্যি একটা ফিরেছে। তবে এই মুহূর্তে জানো তো, আমার 2 দিদি, মানে নিজের দিদি নয়, বাট তারা আমার 2 দিদি, তাদেরও শুনছি এরকম ঘুরতে যাওয়ার পারপাস নিয়ে একটা ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রেও তাদের কিছু লামসাম অ্যামাউন্ট ডিডাক্ট হয়েছে হোটেল বুকিং বা সামথিং লাইক দ্যাট, এরকম ধরনের কিছুর জন্যে। তো আমি তোমাদের কাছে একটাই জিনিস বলবো, তোমরা অনলাইন পেমেন্ট যখন করছো তখন তার আগে বারবার রিচেক করো, যেটা আমি ভুল করেছি বা এই দিদিরা ভুল করেছে, বা প্রতিনিয়ত কিছু না কিছু মানুষ ভুল করেন, সেই ভুলগুলো তোমরা আর করো না। বারবার রেকটিফাই করো যাতে কোনো রকম তোমাদেরকে এইরকম হ্যারাসমেন্ট, এইরকম প্রবলেমের মধ্যে না পড়তে হয়। অনলাইন ট্রানজাকশন যেমন খুব ভালো, তেমন কিন্তু এই সাইড এফেক্টসগুলো এর রয়েছে, সেটা দেখো। আর একটা জিনিস যেটা মূল শেয়ার করা আজকে আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে কি করে রিকভারি হয়। রিকভারি সংক্রান্ত অনেক ভিডিওস আমি দেখেছি, কিছু আমার হেল্প হয়েছে, কিছুতে হেল্প হয়নি। যাই হোক, আমি যেভাবে রিকভারি করলাম সেই রিকভারির ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আগামী দিনে যদি ঈশ্বর না করুক তোমাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা। প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, যদি তোমার কখনো অ্যাকাউন্ট থেকে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে, তোমাকে প্রথমেই কমপ্লেন জানাতে হবে তোমার যে লোকাল থানা রয়েছে সেখানে, এবং থানা থেকে তোমার জিডি নেওয়া হবে, এবং জিডি হওয়ার পর হয় থানায় তোমার যে মানে অ্যাকাউন্ট
সমস্ত কিছু ডিটেলস নেবে এবং সেই ডিটেলস সাইবার ক্রাইমের সাথে শেয়ার করবে। যদি ইনকেস না করে সেক্ষেত্রে তোমাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে একটা অনলাইন পোর্টাল আছে ওনাদের, তো সেখানে তোমরা কিন্তু তোমাদের সমস্ত বিষয়টা শেয়ার করতে পারো। তো যাই হোক, সেই পুরো জিনিসটা তো থাকছেই এবং সেই শেয়ারটা তোমরা করতে পারো এবং তারপর সেটা প্রোগ্রেস রিপোর্ট কি হচ্ছে তোমরা অনলাইন যদি করো তাহলে অনলাইনে খবর নিতে পারবে, যদি অফলাইন করো তাহলে হয়তো তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে তোমরা তাদের ফলো আপ নিতে পারো। আমার ক্ষেত্রে থানায় এটা পাঠিয়ে দিয়েছিল, যার জন্য আমাকে ডিরেক্টলি ফলো আপ নিতাম ওয়াট দ্য টেলিফোন। আর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পর তোমাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকেই জানানো হবে যে তোমার কাজটা কমপ্লিট করে আবার তোমার থানার কাছে তোমার সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেইটা পাঠানোর পর তোমার নেক্সট কাজ হচ্ছে থানায় যাওয়া, এবং থানায় যাওয়ার পর সেখান থেকে মানে থানা থেকে তোমাকে একটা লেটার আবার মানে যেরকম তুমি জিডি দিয়েছিলে সেরকম ধরনের একটা লেটার তোমাকে দিতে বলা হবে যে তুমি টাকাটা ক্লেম করছো সেই রিলেটেড। সেটা দেওয়ার পর এরপর সেটাকে পাঠানো হবে কোর্ট, তোমাকে বলা হবে কোর্ট অর্ডার বের করার জন্য। কোর্ট অর্ডার বের করার পরে তুমি একদিন মানে যে কোনো একজন অ্যাডভোকেটকে ধরে কোর্ট অর্ডার বের করবে এবং কোর্ট অর্ডারে তোমার যে টাকাটা তুমি যেটা রিকভারি অ্যামাউন্ট তোমাকে জানানো হবে সেই অ্যামাউন্টটার বেসিসে তোমার ওই কোর্ট অর্ডার বেরোবে এবং সেই কোর্ট অর্ডারটা তোমাকে প্লেস করতে হবে হচ্ছে ব্যাংকে, এবং সেই ব্যাংকে প্লেস করার বিষয়টাও কিন্তু করবে থানা থেকেই, কারণ আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। এবং ইন বিটুইন মানে যখন তোমার ইনভেস্টিগেশন চলছে থানায় তুমি জিডি করার পর যখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন স্টার্ট আপ হবে সেই সময় কিন্তু তোমার কাছে কিছু মেসেজ ঢুকতে পারে যেখানে শ্যাডো অ্যামাউন্ট মার্কড বলে কিছু অ্যামাউন্ট লেখা থাকবে, যেটা তোমার ডিডাক্ট হওয়া অ্যামাউন্টের মধ্যে থেকেই কোনো একটা বা কিছু অথবা পুরোটাই। সেই এটার অর্থ হচ্ছে তোমার টাকাটা ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ সে টাকাটা কোথাও না কোথাও রয়েছে কোনো একটা অ্যাকাউন্টে, তোমার পাওয়ার চান্সেস এক্ষেত্রে থাকলো, অনেকখানি পাওয়ার চান্সেস রইলো। এরপর তুমি যখনই কোর্ট অর্ডার বের করে নেবে তারপর তোমাকে এটা পাঠাতে হবে হচ্ছে কোর্ট অর্ডারের বেসিসে তুমি ব্যাংকের একটা ইনভেস্টিগেশন হবে। ব্যাংক ইনভেস্টিগেশন কমপ্লিট করার পর এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাংকের সাথে ফলো আপ নিতে হবে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে আমি শুনেছি, যদিও আমার ক্ষেত্রে এটা হয়নি, ব্যাংকে নাকি একটা কমপ্লেন লজ করতে হয় এবং সেটার এগেনস্টে একটা 5 পাতা 6 পাতার একটা ফর্ম ফিল আপ হয়, আমার যদিও সেটা করা হয়নি। তো যাই হোক সেইভাবে প্রসেস এগোতে থাকবে এবং তারপর তোমার কাছে হয়তো কিছুদিনের মধ্যে একটা মেসেজ ঢুকবে শ্যাডো অ্যামাউন্ট আনমার্কড বলে। তো সেই আনমার্কড মেসেজটার পরেই তোমাকে কয়েকটা দিন ওয়েট করতে হবে। আমি যদিও এটা জানতাম না এবং আমার এটা শনিবারে হয় এবং তারপর এই শুক্রবার অর্থাৎ আজকে আমি টাকাটা পুরোটাই পাই। তো এই যে মাঝখানে যে সময়টা এইভাবেই কিন্তু কাজটা বা প্রসেসটা চলে। আর এক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের আরো ইনফরমেশন দিয়ে রাখি, যদি তুমি অনলাইন পোর্টালে করছো তাহলে তুমি ওখান থেকে কিন্তু প্রোগ্রেস রিপোর্ট দেখতে পাচ্ছ। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যেতে হতে পারে, তোমাকে কিন্তু সমস্ত টাকাগুলো যে ডিডাক্ট হয়েছে তার প্রুফ তোমাকে কিন্তু থানার সাথে শেয়ার করতে হবে এবং ব্যাংকের সাথে কিন্তু তোমাকে যোগাযোগ করতে হবে। এবং আমার ক্ষেত্রে যে তুমি লাস্ট আরবিআইয়ের কাছে গেছিলাম, এখানে আরেকটা বিষয় থাকে, ব্যাংকের কমপ্লেন করার 30 ডেজের পরে কিন্তু আরবিআই কোনো স্টেপ নিতে পারে, সেক্ষেত্রে তুমি বাই মেলও করতে পারো। আমি যেমন বিবাদীবাগ ব্রাঞ্চকে বাই মেল জানিয়েছিলাম যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, অথবা তুমি ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপও করতে পারো। তো এই 30 ডেজের এই যে পিরিয়ডটা মানে তোমার ওদিক থেকে তোমার থানা এবং সাইবার ক্রাইম যেরকম কাজ করছে বাট এই 30 ডেজের যে পিরিয়ডটা সেটা না হলে কিন্তু আরবিআই কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে পারেন না, কারণ 30 ডেজ তোমাকে ব্যাংককে টাইম দিতে হবে যাতে তারা তাদের ইনভেস্টিগেশন করে তোমার টাকাটা রিকভারি ট্রাই আউট করতে পারে। তো এই ছিল আমার পুরো মানে মার্চ মাস থেকে আজ অবধি এই যে পুরো যে জিনিসটা আমার সাথে ঘটেছে তার রিলেটেড আমি যা কিছু করেছি প্রত্যেকটা এভিডেন্স আমি রেখে দিয়েছিলাম, সেই সমস্ত বিষয়টা ছিল এটাই। তো তোমাদের যদি কারোর সাথে কখনো এই ঘটনা নয় দুর্ঘটনা যদি ঘটে তাহলে তোমরা কিন্তু এভাবেই এগিয়েও, থানায় তোমাদের বেশ কয়েকবার যেতে হবে, সেটাতে কেউ ডিমোটিভেট হয়েও না, কারণ এটা তুমি তোমার স্বার্থেই যাচ্ছ, তুমি অন্য কারোর স্বার্থে কিন্তু যাচ্ছ না। তো সেটা হচ্ছে ব্যাপার, লড়াইয়ে যদি নামো এবং দেন অ্যান্ড দেয়ার কমপ্লেন করো, লড়াইতে নামলে কিন্তু লড়াইটা শেষ অবধি করতে হবে। এই হচ্ছে আজকের ভিডিও। চলো আজকে প্রচন্ড ক্লান্ত, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আজকে একটু আরাম করি, একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করি,
আবার দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। সাথে থেকো, পাশে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।